নমস্কার, আমি জয়ন্ত হালদার, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় জনতা দল বিআরজেডি রাজ্য অ্যাডমিন জয়ন্ত হালদার আমি বলছিলাম। তো আজকে আমার ফেসবুক লাইভ সমগ্র বাংলার মানুষ তথা বিভিন্ন জায়গার মানুষ আমার এই ফেসবুক লাইভ দেখবে। আপনাদের সাথে আজকে শেয়ার করব বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দল, বেঙ্গল রাষ্ট্রীয় জনতা দলটা কি সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব, ঠিক আছে? তা সর্বোপরি আমি বলতে চাই, যারা আজকে আমার এই ফেসবুক লাইভ বার্তা দেখছেন সকলকে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা আমাদের একটি সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট একটি রাজনৈতিক সংগঠন। তো বিআরজেডি রাজনৈতিক সংগঠনটা কি এবং কোত্থেকে আসলে সর্বপ্রথমে সেটা আগে আপনাদের জানতে হবে, ঠিক আছে? তা সেটা হচ্ছে আগে জানতে হবে এটাই যে বিআরজেডি রাজনৈতিক সংগঠনটা বেঙ্গল রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, আপনার নাম শুনে থাকবেন, বিহারের যে নেতৃত্ব আছে তাদের অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আমরা এটা নতুন করে একটি চিন্তাভাবনা নিয়েছি লঞ্চ করানোর জন্য, ঠিক আছে? তা আজকে বিআরজেডি নামকরণ, এটা একটি অ্যাপ টাইপের রাজনৈতিক দল। সর্বপ্রথম এটা বলবো, এটা অ্যাপ আপনারা বুঝতে পারছেন, যেটা আমাদের দিল্লিতেও আগেও ছিল, কেজরিওয়ালের একটা এরকম একটা সংগঠন উঠেছিল যেটা নতুনভাবে সাধারণ মানুষ, জনসাধারণ এটা তুলে ধরেছিল। সেই ধরনেরই একটা চিন্তাভাবনা নিয়ে আমাদের এই অ্যাপ রাজনৈতিক সংগঠনটি আমরা শুরু করেছি। এই রাজনৈতিক সংগঠনের প্রথমে একটি অন্য নাম ছিল দিদি বিজেপি বলে আমরা এটাকে একটা ফেসবুক লাইভের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিচিতি ছিলাম। দিদি বিজেপিটা কি আছে, পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, ওই দিদিকে আমরা অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ হয়ে এবং আদার্স অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব বা কর্মীরা যারা ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে, এরকম চিন্তাভাবনা কিন্তু সরাসরি বিজেপিতে আসতে পারছে না, বা এই ধরনের চিন্তাভাবনা যাদের ছিল তাদের মানুষ মাইন্ড নিয়ে আমরা দিদি বিজেপি বলে এটাকে সর্বপ্রথম পরিচালনা করি। এবং এটা আপনার বনগাঁ লোকসভা কেন্দ্রে এটা আমাদের হয় যথারীতি। আমি আমার বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীন কল্যাণীতে আমার বাড়ি। তা সেই ক্ষেত্রে আমরা দিদি বিজেপি নেতৃত্বে আমরা কনভার্সিং সমর্থনে এবং ওখানকার যে মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয়ের সমর্থনে আমরা প্রচার অভিযান শুরু করি এবং মতুয়া সম্প্রদায়ের পশ্চিমবাংলার যে একটা নয়নমণি, তার হয়ে আমরা একটা প্রচার সারা বাংলায় আমরা দিদি বিজেপির পক্ষ থেকে রাখি। তা সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, ঠিক আছে? তা এখন সেই ক্ষেত্রে দিদি বিজেপি থেকে আমরা এইখানটায় কেন এসেছি, কারণ আমাদের যে চিন্তাভাবনা, কতগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো পরিষ্কারভাবে বলতে চাই। এর আগেও আমরা বিভিন্ন ফেসবুক বার্তার মাধ্যমে আমরা সেটাকে করতে চেয়েছিলাম, কিন্তু যার ফলে আমরা চিন্তা করলাম আজকে বিজেপির মধ্যে যদি আমরা অ্যাটাচভাবে থাকি, আমাদের এই দাবিটা বা আমাদের যে চিন্তাভাবনা সেটা কখনোই আমরা সাফল্য করতে পারবো না। তার জন্য বিজেপির থেকে আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে। তাই কারণে আজকে দিদি বিজেপি থেকে বিআরজেডি রাজনৈতিক সংগঠন আমরা শুরু করেছি, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির একটি থেকে উঠে আসা একটি সংগঠন বা রাজনৈতিক দল, সেটা আপনার সাথে আমি শেয়ার করছি। এবং সর্বোপরি বলতে চাই, এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সংগঠনটা পরিচালিত হবে এবং বাইরে আপনারা সাধারণ মানুষের সাথে সেটা দেখতে হবে না। যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন, জুড়ে আছেন, তারাই শুধু এই সংগঠনের সাথে অ্যাক্টিভ হবে এবং সেটার বহিঃপ্রকাশ বাইরে আপনারা করতে পারেন, সেটা নিয়ে কোনো বিষয় নেই, ঠিক আছে? তা আজকে বলবো, এই দিদি বিজেপিটাকে যখন আমরা একটি অ্যাপ হিসাবে নির্বাচিত করলাম, সেই তখন আমরা অনেক রকম চিন্তাভাবনা নিয়েছিলাম যে বিজেপির মধ্যে থাকলে আমাদের এটা আমাদের হবে না। আমাদের একটা ইস্যু ছিল। ইস্যুটা কী ছিল? ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মধ্যে দেখবেন সব জায়গাতে লেখা হয় মণ্ডল কমিটি, ঠিক আছে? সেই মণ্ডল কমিটিটা আমরা প্রোটেস্ট করেছিলাম, এই ধরনের কোনো টাইটেল বা পদবিকে নিয়ে যাতে কোনো রাজনৈতিক দল চলতে পারে না, আমরা এটার প্রতিবাদ করি, ঠিক আছে? সেই প্রতিবাদ ফল হিসাবে আমরা দিদি বিজেপি আলাদা একটা নাম করে মণ্ডল কমিটির বাইরে থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীদের আমরা সমর্থন করি এবং তাদের হয়ে ক্যানভাসিং করি। এই বছরে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে আমাদের সেই একই ইস্যু একই থাকছে, যার ফলে আমরা বিজেপির থেকে একটু দূরত্বে থেকেছি, ঠিক আছে? বিআরজেডি রাজনৈতিক সংগঠনের মধ্যে আমরা যুক্ত হয়ে সেটাকে পরিচালনা করব, কিন্তু আমরা কোনো মণ্ডল কমিটির মধ্যে নেই, সেটা আমরা আগেও বলেছি, ঠিক আছে? যার ফলে সেটার কোনো বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় স্তরে এটা নিয়ে আলোচনা বা পর্যালোচনা করার মতন কেউ নেই। আমাদের বক্তব্য একটাই যে কোনো রাজনৈতিক দলের কোনো টাইটেল, আমরা কোনো টাইটেল বা পদবিকে অসম্মান করছি না, সর্বোপরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো অসম্মান করছি না, কিন্তু কোনো রাজনৈতিক দলের টাইটেল বা পদবি ইউজ করা তার সেক্ষেত্রে সকলের মেনে নেওয়া সম্ভব না। আমার কথা হচ্ছে এটা।
আজকে বিআরজেডি রাজনৈতিক সংগঠন যেটা করছে এটা একটি অ্যাপ হিসাবে চালনা করছে। এই অ্যাপটাকে আমাদের সকল স্তরে, আমাদের কোনো যে প্রেসিডেন্ট বা আপনাদের সভাপতি এই ধরনের কোনো নেই, আমাদের সব জায়গায় কী আছে, অ্যাডমিন বলে পড়েছি। অ্যাডমিন কীরকম? অ্যাডমিন হচ্ছে আপনাদের যেই জায়গায় যে কোনো স্থানে যেই যখন এই এলাকার নেতৃত্ব থাকবে, আমরা সেই অঞ্চলের সেই জায়গার নেতৃত্বকে অ্যাডমিন। যেমন আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অ্যাডমিন জয়ন্ত হালদার। ঠিক আছে, আজকে এই দিদি বিজেপির পক্ষ থেকে আমরা যে বিআরজেডি রাজনৈতিক সংগঠনটা অ্যাপ হিসাবে চালনা করছি, অ্যাপটাকে তৈরি করার আগে আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা চিন্তা ভাবনা করেছিলাম। কীরকম চিন্তা ভাবনা করেছিলাম? ভাবলাম যে এইটা সম্পূর্ণভাবে একটি অ্যাপ হিসাবে পরিচালিত হবে। তা এখন বিজেপির থেকে তো আমরা একটু দূরে থাকবো, তাহলে কী নাম দেওয়া যায় এটা? আমরা সেই ক্ষেত্রে আমরা চিন্তা নিয়েছিলাম উড়িষ্যার বিজেডি রাজনৈতিক দলকে, নবীন পাটনায়কের নামটা শুনে থাকবেন আপনারা। উড়িষ্যার যে একটি রাজনৈতিক সংগঠন আছে বিজেডি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপটির নাম বিজেডি রাখার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সেটা বিজেডি রাখিনি। কী কারণে বিজেডি রাখিনি? এই কারণে, কারণ তাদের যে ভাষাটা আছে, উড়িয়া ভাষার যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও থেকে শুরু করে আদার্স সাধারণ মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। এই কারণে আমরা বিজেডি নামকরণটা করিনি, কারণ এটা সর্বভারতীয়ভাবে চলছে এবং সকল শ্রেণীর মানুষ, পশ্চিমবাংলায় যেরকম বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করছে, সকলকে বোঝানোর ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা এই আরজেডি লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব একটু সারা ভারতবর্ষে একটি পপুলার নাম, এবং সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলের চিন্তাভাবনাটা আমরা মাইন্ডে নিয়েছি। এবং সেই তাদের যে হিন্দি ভাষাটা যাতে সর্বোপরি সারা ভারতবর্ষে একটি চেনা পরিচিত এবং বোঝানোর জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, সেই হিসাবে বিআরজেডি রাজনৈতিক দলের যে তেজস্বী যাদবের যে সোশ্যাল নেটওয়ার্কিং যা মিডিয়া মাধ্যম আছে সেটা আমরা ফলো করেছি খুব সুন্দর। সেটার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে অবশ্যই বোঝাতে পারি, যার ফলে ফাইনালি হবে বিআরজেডি রাজনৈতিক সংগঠন আমরা বেঙ্গল রাষ্ট্রীয় জনতা দল হিসেবে পশ্চিমবঙ্গে আমরা চালনা করছি। এটা গেল, প্রথমে বুঝতে পারলেন। এইবার আমি বলতে চাই এই বিআরজেডি রাজনৈতিক দলটি একটি অ্যাপ হিসাবে আমরা 6-7 জন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীকে অনুসরণ করে, ফলো আপ করে আমরা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে পশ্চিমবাংলায় একটি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক সংগঠনটি চলবে। এবং আগামী 2000 সালে যে বিধানসভা নির্বাচন আসছে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় আমাদের এই বিআরজেডি রাজনৈতিক সংগঠনের কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হবে বিভিন্ন ইস্যু, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। ঠিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় পশ্চিমবাংলার যে বিজেপি আছে, পশ্চিমবাংলার বিজেপির সাথে আমাদের এই মুহূর্তে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আমরা সম্পূর্ণ আলাদা বিআরজেডি রাজনৈতিক সংগঠন, একদম নেতৃত্ব হিসাবে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে এককভাবে পশ্চিমবাংলায় চলবে। ঠিক আছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সর্বোপরি এটা পাশাপাশি বলতে চাই, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয়ভাবে বিআরজেডি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল মোদিজির সমর্থনে থাকবে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কিন্তু রাজ্য স্তরে বিজেপির সাথে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু কেন্দ্রীয় স্থলে ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের একটি সমঝোতা থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের এই বার্তাটা আমি আপনাদের দিলাম। সম্পূর্ণভাবে এককভাবে আমাদের নির্বাচন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে বিজেপির ছাড়াই এটা চলবে এবং কেন্দ্রীয়ভাবে আমাদের মোদিজির সাথে সমর্থিত থাকবে। সেক্ষেত্রে রুটলাইনের ক্ষেত্রে লালু প্রসাদ যাদবের যেরকম নেতৃত্বে আপনার যে আরজেডি সংগঠন আছে বিহারে, সেক্ষেত্রে আমাদের দিদি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে, ওনার একটা ভালো সুসম্পর্ক রয়েছে। কিন্তু তাদের চিন্তাভাবনা আলাদা। আর আমাদের এর জন্য বেঙ্গল বিআরজেডি, এর জন্য আলাদা লেখা রয়েছে, দেখবেন ওখানে আলাদা একটা চিন্তাভাবনা রয়েছে। সেটা হচ্ছে বিআরজেডি রাজনৈতিক দল, রাষ্ট্রীয় জনতা দল। সেটার চিন্তাভাবনা হচ্ছে আমাদের মোদিজিকে সমর্থন করছি আমরা এই লাইন দিয়ে, আর তারা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের বিহারের যে রুট লাইন আছে মমতা ব্যানার্জির নেতৃত্ব, ওই লাইন দিয়ে চলেছে। এটা হচ্ছে দুটো লাইন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে এটা আপনাদের বোঝা গেল যে বিআরজেডি রাজনৈতিক সংগঠনটা কি এবং বৃত্তান্ত এর সাথে আমরা বলতে পারছি। তা সেই ক্ষেত্রে আমরা বলবো যে আগামী যে গত লোকসভা নির্বাচন গেল, দিদি বিজেপির পক্ষ থেকে আমরা ব্যাপক ক্যানভাসিং, ব্যাপক কিছু করেছি। মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়ের সমর্থনে যে মতুয়া সম্প্রদায়ের একটি পশ্চিমবঙ্গের একটি একটা বড় নাম, সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রচারে এবং তাদেরকে আমরা বিজয়ী করেছি। দিদি বিজেপির পক্ষ থেকে নির্বাচনে যত রকম আমাদের সহযোগিতা সমর্থন ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে করেছি।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আমাদের লোকালগতভাবে এই কোনো ভারতীয় জনতা পার্টি বা বিজেপির যে ওটা ক্যানভাসিং করার যে ক্যাম্প করার সমর্থন ছিল না, যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার পশ্চিমবাংলায়, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ক্যাম্প করার, কোনো বিরোধিতা করার কোনো ক্ষমতা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে দিদি বিজেপির পক্ষ থেকে আমরা নির্দিষ্ট শান্তনু ঠাকুর মহাশয়ের সমর্থনে আমরা সেই জায়গায় ক্যাম্প করেছি, প্রচার মাধ্যম মিডিয়া ফ্লেক্স বেস্টুন দিয়ে আমরা সেই জায়গায় করেছি এবং সেই জায়গায় একটা বড় ঘটনাও হয়েছে। সেই জায়গায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ওই ক্যাম্প এমনকি ভেঙেও দেয় এবং আমার সাথে ইয়েও হয়, বচসাও হয়, ঝুটঝামেলাও হয়। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলে আসে এবং জিনিসটা একটা ব্যাপক আকার ধারণ করে। তা আমরা কি কোনো কিছু করতে পারি না? একটা সাধারণ মানুষ হিসাবে আমাদের একটা ইস্যু থাকতেই পারে যে আমরা কি চেয়েছি। আমরা চেয়েছি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো পদবি সেখানে ব্যবহার করা হবে না। আমাদের সেইটাই হচ্ছে মূল কথা। এবং কারা কোন দুষ্কৃতীরা কোন পক্ষ থেকে এসেছিলো আমার জানা নেই, ঠিক আছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের সাথে আমি প্রেজেন্ট বসা ছিল এবং আমার সাথে আমাদের সহকর্মীরা বসা ছিল টেন্টের মধ্যে। এবং সেক্ষেত্রে যারা এসে বলে যে, তবে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, ওখানে আমাকে এসে বলে যে এখানে সব বেরিয়ে যাও এবং আমাকেও পর্যন্ত বলে যে বেরিয়ে যাও। তা আমি বলছি ভাই আমিও বেরিয়ে যাবো, আমি এই সংগঠনটাকে পরিচালনা করছি, টেন্টে বসে আছি, আমাকেও বলছে আমরা বসবো। তা আমার কথাটা শুনে ভালো লেগেছে যে ও বলেছে যে আমরা বসবো, কিন্তু আমাকে পর্যন্ত বলছে বেরিয়ে। তখনই আমার মাথা গরম হয়ে যায় এবং তাদের সাথে একটা বাচাসা তৈরি হয়। সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যার ফলে আমরা বিজেপি সংগঠনের পক্ষ থেকে বাইরে এসে বিআরজেডি রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আমরা আলাদা একটি চিন্তাধারা অ্যাপের মাধ্যমে একটি অনুভূতির সিস্টেম, অনুভূতি যেরকম আপনারা টিভি মিডিয়া দেখছেন, সেই অনুভূতিটা যেরকম আপনারা বাইরে প্রকাশ পায়, অনেক কিছু শেখেন, জানেন, শিক্ষা জিনিস, আমাদের সেরকমই একটি অ্যাপ, জাতীয় রাজনৈতিক সংগঠন। বিভিন্ন ঘরের বিভিন্ন যারা মোবাইল ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়া যারা নাড়াচাড়া করে শিক্ষিত সমাজের মানুষ, তারা আমাদের যারা এই অ্যাপটিকে ডাউনলোড করা বা মনের মধ্যে একটা গেঁথে নেওয়ার আবেদন রাখবো এবং আমাদের যে সকল নির্বাচনী কেন্দ্রে আমাদের যে সকল প্রার্থী হবে তাদেরকে সমর্থন এবং তাদের প্রচারে সাহায্য করার জন্য আমরা অনুরোধ রাখবো। তো এই কারণে হচ্ছে আমাদের কিন্তু রাস্তায় কোনো মিটিং মিছিল থাকবে না, আমাদের যা থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো এইটা আমাদের দেখুন, আজকে যে আমি ফেসবুক বার্তা আপনাদের সাথে রয়েছি, আমার আজকে আর এক জায়গায় আর একটা ফেসবুক বার্তা রয়েছে, সেটা হচ্ছে সর্বভারতীয়ভাবে আমাদের দার্জিলিংয়ের কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের জন্য। সেখানে আমার হিন্দি এবং নেপালি ভাষা বলতে হবে, সেটা রাত্রিবেলা আছে। তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আমাদের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং সম্পূর্ণ আমরা একটি ধর্মনিরপেক্ষ সংগঠন, সকল ধর্মের মানুষকে আমরা প্রাধান্য দিই, ঠিক আছে। আজকে যে সকল নেতৃত্বের অনুসরণ করে বিআরজেডি রাজনৈতিক সংগঠন আমরা সংগঠিত করেছি, মানে যাদের অনুপ্রেরণা এবং আদর্শকে আমরা চিন্তা রাখি, তাদের নাম ৬-৭ জনের নাম আমরা আপনাদের সাথে শেয়ার করব। এদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আদর্শ, নীতি, সেগুলো আমরা ফলো আপ করে, যেহেতু একটি অ্যাপ টাইপের রাজনৈতিক সংগঠন, সেটা ফলো আপ করে আমরা আমাদের বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে পশ্চিমবাংলায় এককভাবে চলবে এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে, মোদিজিকে সমর্থন করবে। তো এই ৫-৬ জন যে ৬-৭ জন যে আমাদের নেতা নেত্রীদের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের নাম আমি আপনাদের সাথে একটু বলছি, একটু শুনবেন। তাদেরকে আমরা ফলো আপ করি, সবসময় আমরা চিন্তা রাখি যে এদের মাইন্ড থিঙ্কিং, এরা বিভিন্ন মানে প্রশিক্ষিত, মানে রাজনীতিবিদ বলতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো সমগ্র আমাদের পশ্চিমবাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, যাদের নীতি আদর্শ অনুসরণ করে আমরা আমাদের এই সংগঠন বিআরজেডি রাজনৈতিক দলের সংগঠন আমরা শুরু করতে চলেছি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বিহারের আছে কানাইয়া কুমার, ডক্টর কানাইয়া কুমার, আপনার সিপিআই এবং পরবর্তীতে কংগ্রেসের যে একজন ছাত্র নেতা, এবং তাকে আমরা ফলো আপ করছি, কানাইয়া কুমার। এবং মহারাষ্ট্রের যে সিএম মুখ্যমন্ত্রী আছে দেবেন্দ্র ফার্নান্ডেজ, ওনাকে আমরা স্মরণ করছি, ওনাকে আমরা ফলো আপ করছি, দেবেন্দ্র ফার্নান্ডেজ। হায়দ্রাবাদের আছে আপনার আসাউদ্দিন ওবিসি, হায়দ্রাবাদের আসাউদ্দিন ওবিসি একজন এআইএম পার্টির সর্বভারতীয় নেতৃত্ব, তাকে আমরা ফলো আপ করছি। এবং সীতারাম ইয়েচুরি, সিপিআইএম পার্টির আছে সীতারাম ইয়েচুরি, তাদের নীতি আদর্শ এবং যে মাধ্যম চিন্তাভাবনাগুলো আমরা ফলো আপ করে এইসব চিন্তাভাবনা নিচ্ছি। এবং তারপরে আছে আপনার জিজেএম পার্টির, মানে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল দাজু, যে দার্জিলিংয়ের
শহরে যে আছেন পশ্চিমবাংলার বিমল দাজু, ওনার চিন্তাধারা, ওনার মানে নীতি ফলো আপ করে আমরা আমাদের বিআরজেডি রাজনৈতিক সংগঠন আমরা অনুসরণ করছি। এবং পাশাপাশি বলবো মহারাষ্ট্রের শিবসেনা যারা আছে, মহারাষ্ট্রে যেহেতু এখন ভারতবর্ষে একটি অর্থনৈতিক চিন্তাভাবনার একটি বড় অন্যতম হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই। সেক্ষেত্রে মুম্বাই যে শিবসেনা পার্টি আছে, উদ্ধব ঠাকরে, শিবসেনা যে উদ্ধব ঠাকরের যে একজন আমাদের দিদি আছেন, নেত্রী আছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। আপনারা যাদেরকে যদি কাউ চিনতে নাও পারেন, ইউটিউবে আপনারা নামগুলো সার্চ করবেন, দেখবেন অটোমেটিকলি চলে আসবে। এবং আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে যেমন রাজনৈতিক নেতৃত্বের আমরা নামকরণ করে এবং তাদের ফলো আপ চিন্তাভাবনার উদ্দেশ্য করে আমরা বিআরজেডি রাজনৈতিক সংগঠনটি আমরা সংগঠিত করছি। ঠিক আছে, তা আমরা শিবসেনা উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের যে প্রিয়াঙ্কা চতুর্বেদী, ওনার নীতি আদর্শ আমরা অনুসরণ করে এই যে 6-7 জন নামকরণ বললাম, এদের সম্পূর্ণভাবে আমরা তাদেরকে অনুসরণ করে যেহেতু একটি অ্যাপ টাইপের রাজনৈতিক দল, কেন্দ্রীয় যে আপনারা দিল্লিতে আগে ছিল কেজরিওয়াল যে একটি নাজরা নিয়ে যেটি অ্যাপ টাইপের রাজনৈতিক দল করে তাদের পয়সা করি ছিল বলে পরবর্তীতে বিভিন্ন সিম্বল খরচাপাতি করি, কিন্তু আমাদের তো এত পয়সা করি নেই। আমরা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট এবং আমরা মানুষকে জাগ্রত করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রার্থী দেব। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জায়গায় জানতে পারবে, মানুষ এই কান ওই কান হয়ে যেগুলো জানতে পারবে, তারা আমাদের যদি মনে করে না ঠিক আছে এই রাজনৈতিক দলটার চিন্তাভাবনা, পরবর্তীতে আমাদের কী করবো। এবং সর্বোপরি বলতে চাই, আমাদের রাজনৈতিক দলের এই মুহূর্তে কোনো লোগো আমরা সঠিক রাখছি না। যদি আমরা যে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বের যে লোগো আছে, সেই লোগো যদি আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রে আমরা পেয়ে থাকি তো ভালো, না পেয়ে থাকলে আমরা সেখানে দলের যে প্রতীক থাকবে নির্বাচনী কেন্দ্রে, সেক্ষেত্রেও আমরা সেটা অনুসরণ করতে পারি। এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের একটা এবার সর্বোপরি বলতে চাই, ভারতীয় জনতা পার্টি একদম কেন্দ্রীয়ভাবে যেহেতু আমরা সমর্থিত আছি, এবং পাশাপাশি আমি বলবো যে তাদের সাথে যেরকম আরএসএস সংগঠনটা একটা সংগঠিত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরএসএসের সাথে নই। এবং সর্বোপরি বলতে চাই যে শ্রী রাম যে আছে, শ্রী রাম ভগবান যে আছে, সে রাম কিন্তু কোনো ব্যক্তিগত জিনিস নয়, কোনো ব্যক্তিগত নয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সকল রাজনৈতিক মানুষেরাই শ্রীরামকে অনুসরণ করতে পারে, স্মরণ করতে পারে। এবং আমি সেটাই যে রামনবমী গেল, সেই রামনবমীর দিনেও আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, আমি টুকটাক ছোটোখাটোভাবে নিজস্ব রাম মন্দিরে গিয়ে একটু প্রণাম টনাম করেছি। তা সবাই সাধারণ মানুষ একটা চিন্তা ভাবনা, এখনকার যুগে আজ থেকে কয়েক বছর আগে এরকম বাংলায় এরকম এত রাম নামের ডাক শুনিনি। ঠিক আছে, যাই হোক, এখন একটু শোনা যায় ভালো সব কিছু। একটা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, সকলে সম্মান করি, আমিও একজন সনাতনী হিন্দু, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ মানুষ, সকল সম্প্রদায়ের হিন্দি সকল সম্প্রদায়ের সকল মানুষকে আমরা প্রাধান্য দিই। ভারতবর্ষে প্রচুর ধর্ম আছে, এত সকল ধর্মের নামে যদি আমরা এককভাবে রাজনীতি করি, আমরা সেই ক্ষেত্রে করতে পারবো না। তাও আমরা হিন্দুত্ববাদী এবং সংগঠন শ্রীরামচন্দ্রকে আমরা অনুসরণ এখনও করি। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা সেই জন্য আমরা সীতারাম বলি। সবাই বলে না জয় শ্রীরাম, বিজেপির মধ্যে দেখবেন জয় শ্রীরাম বলে, কিন্তু আমরা জয় শ্রীরাম, আমাদের বিআরজেডি রাজনৈতিক দলের সংগঠনে জয় শ্রীরাম আমাদের নেই। আমরা বলবি সীতারাম, দুজনকে উভয়কে আমরা সেটা স্মরণ করতে চাই। তা সেই ক্ষেত্রে এটার ব্যাখ্যা কারণ আমরা বলেছি না ফলো আপ করি। আমরা কেন বললাম ফলো আপটা করি, কারণ আমরাও খুব ছোটোখাটো রাজনীতিবিদ এবং যারা দীর্ঘ পড়াশোনা করে বিভিন্ন সেন্স নিয়ে যারা রাজনীতি করেছে এতদিনে, তাদেরকে ফলো আপ করি। তো এই যে জয় সীতারাম বলি, সীতারাম বলার কারণ কি আছে সেটা আপনার ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, কানাইয়া কুমারের একটি ভিডিও, যে জয় শ্রীরাম কানাইয়া কুমার বলে একটা ভিডিও সার্চ করবেন, দেখবেন অটোমেটিকলি উনি আসবে। উনি এসে আপনাদেরকে তার ব্যাখ্যাটা বলিয়ে দেবে যে কেন আমরা জয় শ্রীরাম বলি না, জয় সীতারাম বলি। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ছোটো ছোটো যাদের ফলো আপ যারা রেখেছি, হ্যাঁ, তা সেই ধরনের আমরা অনেক রকম আমরা করছি। যেরকম আমাদের এখানে মুসলিম একজন সর্বভারতীয় নেতৃত্ব আছে, আসাউদ্দিন ওবিসি, হায়দ্রাবাদের একজন আছে আসাউদ্দিন ওবিসি, তাকে আমরা ফলো আপ করছি। এবং কারণ তারা যে বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনা তাদের, এবং একজন বড় অ্যাডভোকেট সর্বভারতীয়ভাবে, এবং তার পশ্চিমবাংলায় যে একজন নেতৃত্ব আছে, দেখবেন কি নাম আছে তার, শরিকুল ইসলাম এরকম কোনো কিছু একটা নাম আছে। উনি এএম পার্টির একটা নেতা প্লাস একজন অ্যাডভোকেট। ঠিক আছে, কিন্তু তার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সে একটা অ্যাডভোকেট হওয়ার ফলে বিভিন্ন
পশ্চিমবাংলার মানুষ যারা বাইরে আপনার এই কাজে যায়, যেরকম ধরুন দিনমজুরি কাজে যায়, আপনার বিভিন্ন দিল্লি বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজে যায়, তারা যদি কোনো সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে কোনো প্রশাসনিক সমস্যা হলে সেই ক্ষেত্রে এই ভদ্রলোক, এই যে যার নামটা বলছিলাম আমি, শরীফুল ইসলাম না কি এরকম অ্যাডভোকেট কি একটা নাম আছে, এআইএম পার্টি পশ্চিমবাংলা থেকে আমাদের যে একজন প্রতিনিধি আছে, ইনি সেই কেসগুলো লড়ে। তা আমি যখন ইউটিউবের এইটা দেখি, ফেসবুকে আমার ওনার একটা পেজ আছে, আমি খুব ফলো করি, যে লোকটা যেরকমই হোক বাংলার মানুষের জন্য একটা কাজ করছে। হ্যাঁ, যে যে মুসলিমরা যে ছোটো ছোটো যে বাচ্চারাও দেখি বিভিন্ন বাইরে গিয়ে বিভিন্ন রকম অত্যাচার বা শিকার হয়, বিভিন্ন রকম দোষের মধ্যে জর্জরিত হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ভদ্রলোক বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে এদের হয়ে ওকালতি করে। হ্যাঁ, তার জন্য আমার তাকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের, বাংলার ছেলে বাংলার মানুষের জন্য তিনি করছেন একটা সুন্দর প্রয়াস, চিন্তা ভাবনা। হ্যাঁ, অ্যাডভোকেট নামটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো, আমি ভুলে গেছি কী নামটা জানি। উনি এই আমাদের আসাউদ্দিন ওবিসির নেতৃত্ব এবং পশ্চিমবাংলায় উনি করছে। যাই হোক, এদেরকে আমরা অনুসরণ করি। তো অনুসরণ মানে এইরকম অনুসরণ, আমাদের যেরকম জেজিএফের বিমল গোবিন্দাজও আছে, তার একটা শুনছিলাম, সেরকম শোনার মধ্যে কি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে উনি যে ওনার নামটা যে কে রেখেছে আমার খুব জানার ইচ্ছে আছে। ঠিক আছে, নাই তার মধ্যে কোনো মমতা না কিছু আছে, তার ওনার নাম রয়েছে মমতা ব্যানার্জি। তাই এই যে চিন্তা ভাবনা, তাদের যে রাজনীতি এবং বিভিন্ন বড় একটা গোর্খাল্যান্ড আন্দোলন সাথে যুক্ত ছিল, কিন্তু পারুক না পারুক যে একটা মানুষ যে সবসময় জিততে হবে তার কোনো, এই যে আমরা বিআরজেডি রাজনৈতিক সংগঠন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে পশ্চিমবাংলায় করতে চাই, আমরা যে জিতবো বলছি সবসময় নয়, আমরা হারবো আমরা জানি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কানে কানে যাতে পৌঁছতে পারি, আমাদের লক্ষ্য হচ্ছে এটা। মানুষ যাতে জানতে পারে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা, আমাদের নীতি আদর্শ। এখন অনেক ডিজিটাল মাধ্যম হয়েছে, মানুষকে এত পরিশ্রম করে রাজনীতি করার কোনো দরকার নেই যে আমার মিটিং মিছিল করতে হবে, করতে হবে, সেই করতে হবে, এরকম কোনো প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার মাধ্যম এবং নেট দুনিয়ার মাধ্যম ঘরে বসে রাজনীতি করুন, আপনার প্রতিনিধি নির্বাচন করুন, আপনার যা প্রয়োজন সেটা, আপনার যেটুকু লাগে সেটুকু দরকার সেটুকু করুন না। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাটাকে তো একটু চিড়িয়াখানা বানিয়ে রেখে দিয়েছে, বাঘ ভাল্লুক ঢুকিয়ে রেখে দিয়েছে সেখানে। হ্যাঁ, একটা চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। তা সেই ধরনের চিন্তাভাবনা যদি রাখে পশ্চিমবাংলায়, কখনো সেটা উন্নত হবে না। একটি সিন্ডিকেট সংস্থাভাবে সেইভাবে ট্যাক্সার চালালে এমন দিন আসছে, যেরকম কেজরিওয়াল যেরকমভাবে হঠাৎ করে ভেঙে পড়েছে, সেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারও কোনো সময় এমনভাবে ভেঙে পড়বে কেউ বলতে পারে না। তা যাই হোক, বিষয়গুলো একটু চিন্তা রাখবেন আমি যেগুলো বলছি, ঠিক আছে। আজকে আমরা বিভিন্ন রকম আমরা বললাম, যেটা আমাদের কোনো আরএসএস সংগঠন নয় এবং আরএসএস সংগঠনের প্রচারও আমরা করি না, তবে জয় শ্রীরামকে আমরা স্মরণ করি এবং জয় সীতারাম বলি। সেই হিসাবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং কেন্দ্রীয়ভাবে রয়েছি, রাজ্য স্তরে সম্পূর্ণ এককভাবে। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো টাচ নেই। যারা আমাদের এই নির্বাচনী এই ফেসবুক বার্তা দেখছেন, আমরা 1 বছর আগে থেকে আমাদের প্রচার অভিযান শুরু করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে সাধারণ মানুষ জানতে পারে, শুনতে পারে। এবং সেক্ষেত্রে আগামী দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে স্কুল ছাত্রছাত্রী, ঘরের মহিলারা ঘরে বসেই রাজনীতি করুন এবং তাদের সমর্থন জানান। এত মিটিং মিছিল উদযাপনের কোনো প্রয়োজন নেই, আমাদের কথা হচ্ছে এটা। যারা করছে করুক, তাদের কোনো অসুবিধা নেই। এক শ্রেণীর মানুষ করতে হবে, তাদের দরকার, তাদের করতে হবে, সেটার কোনো ব্যাপারে আমি বিরোধিতা করবো না। প্রতিবাদ করার মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রয়েছে। এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি বিজেপির যে আমাদের যে আছে আপনার রাজ্য এই যে নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার যে একটা কি বলবো ওনাকে, যে একটা কাজ, ওনার যে একটা ভালো চাকরি বিরোধী দলনেতা হিসাবে উনি পেয়েছে, ওনার থেকে মনে হয় কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার থেকে মনে হয় একটা ভালো চাকরি উনি পেয়ে গেছেন, বিরোধী দলনেতা। কারণ আমরা প্রতিবাদ করেছিলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের যে বিরোধী দলনেতার একটা মানুষকে একটা ওইভাবে হেডিং করাটা ঠিক নয়, ঠিক আছে। তাহলে কি হয়, সারা জীবন তার সেই একটা উপাধি হিসাবে তার থেকে যায়, বিরোধী দলনেতা। এবং বিরোধী দলনেতার যথেষ্ট উনি স্বচ্ছ ভূমিকা পালন করছে, আমি যতটা দেখছি জানছি, এবং তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তা মানুষকে আরও উঠতে হবে, আগে যেতে হবে। সবসময় যে বিরোধী দলনেতা থাকবে সেরকম কোনো নেই। তবে একটা সংগঠনের একটা ক্যাপ্টেন থাকে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে সম্বোধন ক্ষেত্রে, মানুষকে সম্বোধনার ক্ষেত্রে সেই জিনিসগুলো একটু চিন্তাভাবনা, যেটা আমরা প্রতিবাদ করেছি যে অমুক মণ্ডল কমিটির অমুক, আমরা বিজেপিতে দেখবেন সব মণ্ডল সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে এই আমাদের প্রতিবাদের পর অনেক জায়গায় চেঞ্জ হয়েছে,
অনেকে সেই জায়গাটা মেনে নিতে পারছে না যে একটা মণ্ডল, আরে জানি সেটা আপনারা কোনভাবে বলতে চাইছেন আমি কাউকে কোনো টাইটেলের অবমাননা করছি না। আমাদের কথা হচ্ছে কোনো রাজনৈতিক সংগঠনের আপনারা কোনো টাইটেল বা পদবিকে সেখানে ব্যবহার করতে পারেন না। আপনারা পশ্চিমবাংলায় জানেন বিভিন্ন গণসংগঠন আছে কি না, বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গা নিয়ে আপনাদের আমিও একটা সময় বামপন্থী সংগঠনের সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চিন্তাভাবনা আমার মধ্যে রয়েছে। ছাত্র জীবন থেকে আমি উঠে এসেছি পশ্চিমবাংলায় বামপন্থী রাজনৈতিক সংগঠনের মধ্যে। আজকে মানুষের চিন্তাধারা অনেক পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আগামী বিধানসভা নির্বাচনে 2026 সালের নির্বাচনে পশ্চিমবাংলায় 3টে আমাদের বিধানসভা কেন্দ্রে আমরা মনোনীত প্রার্থী দেবো, সেই ক্ষেত্রে আমি ঘোষণা করছি। সেটা হচ্ছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকা কালনা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত আপনার জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত আপনার ময়নাগুড়ি বিধানসভা এবং দার্জিলিং লোকসভার অন্তর্গত কার্শিয়াং বিধানসভা। 3টি বিধানসভায় আমাদের আমাদের মনোনীত প্রার্থী দেওয়া হবে বিআরজেডি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। সকলকে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, এই সকল অঞ্চলে যে সকল আমাদের প্রার্থী থাকবে তাদেরকে বিপুল ভোটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার রাখবেন এবং বলে দেবেন যাতে অমুক চিহ্নে অমুক ইসে আপনাদের ভোট দেওয়া। কারণ আমাদের লোগোটা ঠিক নেই। লোগো না ঠিক থাকার ফলেও আমি একটা কথা আপনাদের সাথে সর্বোপরি বলতে চাই, আমরা যেহেতু ভারতীয় রাজনীতির বিভিন্ন আমরা আলোচনা সংগঠন আমরা শুনে থাকি, যেহেতু আমাদেরটা নাম হিসাবেও আপনারা পরিচালনা করতে পারেন। ঠিক আছে, আজকে ভারতবর্ষে আপনি ঝাড়খণ্ডে যাবেন, দেখবেন নরেন হাঁসদা গোষ্ঠী, শিবু সোরেন গোষ্ঠী, ঠিক আছে, আদিবাসী সম্প্রদায়ের যে সকল আছে সবসময় যে লোগো ধরে রাখতে হবে এমন কোনো নাম দিয়ে চলে। আমাদের জয়ন্ত হালদার, ঠিক আছে, এবং যেই যে নেতৃত্ব আপনারা যেই লোকালের যারা থাকবেন সেই নেতৃত্বের নামে আপনারাই করুন। ঠিক আছে, আপনার লোগো যেটা থাকবে নির্বাচিত কেন্দ্রে যেটা থাকবে সেটা নিয়ে আপনার সঙ্গে সঙ্গেই করে নিলেন, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা একটা অ্যাপ টাইপের রাজনৈতিক সংগঠন, এত খরচা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, ডিউটির ফাঁকে আমি মুম্বাইতে কর্মরত বর্তমানে রয়েছি। ডিউটির ফাঁকে ফাঁকে থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই সংগঠিত করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নীতি আদর্শকে উদ্দেশ্য করে এবং তার চিন্তাভাবনা মাইন্ডকে আগামী দিনে সাধারণ মানুষকে আরও ডিজিটাল পদ্ধতিতে আরও কৃত্রিমভাবে যাতে আমরা নতুনভাবে জীবনযাপনের সাধারণতা দিতে পারি, আমরা সেই চিন্তাভাবনা রয়েছে। আজকে মাইক নিয়ে টোটো লাগিয়ে মোড়ে গিয়ে বক্তব্য দেওয়ার আমরা প্রতিবাদ করি, এই ধরনের কী দরকার আছে? কোনো প্রয়োজন নেই। যারা পার্টি ফান্ডের থেকে করাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের, গরিব মানুষের দোকানপাট বন্ধ করে কর্মচারীরা কাজ বন্ধ করে গিয়ে টোটোর পেছনে ঘুরে মিটিং মিছিল করছে, তাদের কি বেনিফিট আছে? কোনো বেনিফিট আছে? এমনি পাবেন আপনারা বেনিফিট। ঘরে বসে যান, চুপচাপ ঘরে বসে যান, বসে গিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনীতির প্রতিনিধির চিন্তা করেন। শুধু আমাদের বলছি না, তাদের পরামর্শে থেকে নির্বাচিত প্রার্থীদের সমর্থনে আপনারা করুন। কাজ আপনাদের যেটুকু পাওনা আপনাদের নিশ্চয়ই আপনারা পাবেন। আজকে ছাত্র সংগঠন পুরুষ মহিলা যারা রয়েছেন, আমি নতুন করে আরেকবার বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত হন এবং আমাদের যে 3টি কেন্দ্রের প্রার্থী রয়েছে, কালনা বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা এবং কার্শিয়াং বিধানসভা দার্জিলিংয়ের, ঠিক আছে, 3টে, এবং একজন প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করে রাজ্যে পাঠান। আমাদের তারপরে দেখুন যে কি কাজ করতে পারি। কি দুটো যদি আমি অন্তর না দেখাতে পারি, আমার নাম ফিরে রাখবেন, নাম ফিরে কুত্তা রেখে দেবেন, আমি বলে দিলাম। ঠিক আছে, তা আজকে দুটোর মধ্যে যদি অন্তর আমি না দেখাতে পারি, আজকে অনেকের প্রশ্ন আছে, আজকে আমি পশ্চিমবাংলার রাষ্ট্রীয় জনতা দলের অ্যাডমিন হিসাবে আমি পরিচালনা করছি সমগ্র এই প্রসেসিংটা। আজকে আমি 3টে বিধানসভার মধ্যে সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান আছে, সংবিধান রুট লাইন অনুসরণ করে 3টে বিধানসভা কেন্দ্রে একটা মানুষ 2টো কি 3টেতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তার জন্য আমরা 3টে বিধানসভার নাম রেখেছি। সম্পূর্ণ নিজের খরচায় আমি এই প্রতিদ্বন্দ্বিতা করব নির্বাচনে। ঠিক আছে, আপনারা আমাকে একবার যে কোনো জায়গায় থাকি না কেন, আজকে আমি যদি আমার নির্দিষ্ট বাড়ি কল্যাণী, কিন্তু আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কালনা, আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কার্শিয়াং, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা ময়নাগুড়ি। কী কারণ মানুষ একটাই, যে মানুষ সর্বভারতীয়ভাবে যেখানে কিছু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এবং সেটা আপনাদের পরিস্থিতিটা এইরকমের হবে। কারণ সোশ্যাল নেটওয়ার্কিং এটা হচ্ছে আমাদের মূল কাজ। আপনি বাড়ি আপনার দেখা যাচ্ছে আপনার কৃষ্ণনগরে বাড়ি, আপনি প্রার্থী প্রচার করবেন কালনার, ওখান থেকে কীরকম মাধ্যমে, এটাই হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং। এত শুধু ফেসবুকে শুধু একজন মানুষের নিয়ে করলাম সেটা নয়। সোশ্যাল নেটওয়ার্কিং রাজনীতি যারা করে তাদের সোশ্যাল নেটওয়ার্কিংটা এইরকমই হবে। আপনি দিল্লিতে থাকবেন, সেই ক্ষেত্রে আজকে বম্বে থেকে আমি 3টে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এইটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। আপনার সোশ্যাল নেটওয়ার্কিং পরিচয়ের মাধ্যমে কি করে আপনার প্রার্থী পরিচিতি করবেন, সেটা হচ্ছে আপনার এলাকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আপনার প্রিয়জন আছে,
প্রিয়জন আছে তাদেরকে বলবেন যে আমার আমার পরিচিত এবং আমার বিশেষ ভালোভাবে এই রাজনৈতিক নেতৃত্বকে আমরা চাই যে আমরা বিধানসভায় পশ্চিমবাংলায় পৌঁছানোর, এবং আমরা বিভিন্ন রকম রাজনৈতিক বার্তা আপনাদের সাথে আমি ওখানে গিয়ে করবো। চিন্তাভাবনা আছে 3টে কেন্দ্র থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যে কোনো একটা আমি নিশ্চয়ই আমি করবো। তা আপনাদের সকলের কাছে, পশ্চিমবাংলার সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেখানেই থাকুন, নামটা আমার জয়ন্ত হালদার, লোগো দেখবেন না, ঠিক আছে? সেখানে গিয়ে আপনারা পরিষ্কারভাবে যে এই প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জয়ী করার জন্য যে সকল প্রয়োজনীয় তথ্য আপনারা সেখানে করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে পুশ সেলিং করুন, ঠিক আছে? সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনারা আমাদেরকে পাঠান। যদি আপনাদের, ঠিক আছে, যদি আপনাদের আমি যদি সেরকম কোনো কিছু না দিতে পারি, তখন আমি বললাম অন্য কোনো চিন্তা আপনারা আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই, মাথা পেতে নেব। আজকে এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? যে এই দেখুন, এই পশ্চিমবাংলায়, এই যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তার আগে সর্বোপরি একটি কথা আমি বলে দিতে চাই যে আমরা এই দিদি বিজেপি মণ্ডল কমিটির এটা আমরা কেন প্রোটেস্ট করেছিলাম। দার্জিলিংয়ে আমি ছিলাম বহু বছর, সেই ক্ষেত্রে আমি দেখেছি দার্জিলিংয়ের নেপালি সম্প্রদায়ের মানুষ বাংলার এত কিছু হাওভাও বোঝে না। তখন আমি ওখানে কর্মরত ছিলাম, তখন দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানকার সাধারণ মানুষকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছে। তামাং থেকে শুরু করে গুরুং, থাপা, ঠিক আছে, মুঙ্গের, এই ধরনের বিভিন্ন রায় থেকে শুরু করে বিভিন্ন আলাদা আলাদা পার্ট টাইটেল করে সব ভাগ করে দিয়েছে। সেটা কিন্তু বাংলার মধ্যে করতে পারেনি, ঠিক আছে? সেইটাকে আবার অনুসরণ করে বিজেপি আবার তার এখানে একটা, আমি যখন এখানে এসে দেখলাম, বহু বছর আমি বাড়ির বাইরে ছিলাম, 10-15 বছর হবে, তখন দেখছি এখানে ভারতীয় জনতা পার্টির যখন রাজনৈতিক মধ্যে আমি আসলাম, আমার কিছু রাজনৈতিক মাইন্ড যারা আমার ভারতীয় জনতা পার্টির সাথীবৃন্দ যারা ছিল, আমার দীর্ঘ বছর আমি বাইরে থাকার পরে তারা আমার নিজের এলাকায় নিয়ে এসছে, এবং তাদেরকে আমি আরেকবার নিজের পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ জানাই, যারা আমার নিজের বাড়িতে নিয়ে এসে। একটি রাজনৈতিক কারণ এবং নিজের কিছু ব্যবসায়িক কারণবশত আমি দীর্ঘ 10-15 বছর বাড়ির বাইরে ছিলাম। তা যারা নিয়ে এসছে তাদেরকে আমি আবার নমস্কার জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই, আজকে এই যে আলাদা আলাদা সব গোষ্ঠীর লড়াই সেই সামিল, যে মূল আমাদের পান্ডা, সে আমাদের দিদিভাই মাননীয় মুখ্যমন্ত্রী, সব সেটা পশ্চিমবাংলার সাধারণ মানুষদের মধ্যে সেই ডিভাইডেশনটা সে করতে পারে না। কারণ তো বাঙালি মানুষরা খুব অন্যরকম, কিন্তু নেপালি সাধারণ মানুষ বাংলার এত হাওয়া বোঝে না, সেই হিসাবে কিন্তু তারা এইভাবে একটা জিটিএ নামক একটা দিয়ে আলাদা আলাদা গোষ্ঠী দিয়ে তাদেরকে বুঝিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখছি পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির যখনই এসে দেখলাম এরকম একটা মণ্ডল, একটা ম্যাটার রয়েছে, সেই জায়গাটা আমি প্রতিবাদ করি না, এটা হতে পারে না। সেটা আমি এখনও প্রতিবাদ করি, সেটা হতে পারে না, মণ্ডল এটা থাকবে না। একটা রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ, আপনি কেন্দ্রীয় ভিত্তিক ভারতীয় জনতা পার্টি দেখুন, অন্য রাজ্যে যান, সেখানে কোনো মণ্ডলের কোনো ই নেই। আমরা কেন্দ্রীয়ভাবে ভারতীয় জনতা পার্টি করি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেক্ষেত্রে আছে। কিন্তু আজকে বিআরজেডি বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে আজকে যে একটি অ্যাপ টাইপের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে, আজকে অ্যাপ ভারতীয় লালু প্রসাদ যাদবের যে মূল লোগো আছে হেরিকেন, দেখবেন সবুজ পতাকার মধ্যে হেরিকেন লাগানো রয়েছে, ঠিক আছে? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একটা অরেঞ্জ বেশভূষা, আমার ভারতীয় জনতা পার্টির একটা প্যাক্ট, ঠিক আছে, এটা লোগো, মানে কি একটা অ্যাপ টাইপের, মানে মিক্সড করা রয়েছে, ঠিক আছে? আজকে আমাদের এই রাজনৈতিক সংগঠনটা একটা কোনো নির্দিষ্ট লোগো আমাদের দিলেও নেব না, কিন্তু আমরা যেই এলাকায় যেই যখন নেতৃত্ব থাকবে এরকম নামকরণ আমরা ইস্যু করব, যেই যখন দেবে। কারণ আমাদের এখন এত অর্থনৈতিক নেই, পার্টি ফান্ড থেকে আমাদের এত কোনো টাকা আসে না নির্বাচন করার ক্ষেত্রে। নিজের ব্যক্তিগত প্রয়াস সাধারণ মানুষকে করার জন্য, এবং সম্পূর্ণ বিশেষত আমার একটা টাইম পাস হয় ডিউটি চলাকালীন, সে কেউ অ্যাকসেপ্ট করুক আর না করুক, এবং মানুষকে যদি কিছু ভালো জিনিস উপহার দিতে পারি আমার নিজের খুব ভালো লাগে। তা সেই হিসাবে একটা প্রেজেন্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছি নতুন একটা চিন্তা ভাবনা, যে অ্যাপ রাজনৈতিক দলটিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করুন, ঠিক আছে? এবং ধীরে ধীরে আমার যারা আছে, আমার ভিডিও মেসেজগুলো দেখবেন, শুনবেন, অনেক ডেভেলপমেন্ট হবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে পারি। আমি পাশাপাশি বলবো যে এর আগেও আমি বলেছি, এই আমাদের এই বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনা যে আছে আমাদের। তা আজকে আমার রাত্রি 8টার সময় আছে কার্শিয়াং বিধানসভা নিয়ে আমাদের সর্বভারতীয়ভাবে হিন্দি এবং নেপালি ভাষা সেটাকে সম্প্রচার করা হবে। তা আমি শুধু এইটাই বলতে চাই যে আমাদের সামনে নতুন বছর আসছে, শুভেচ্ছা সকলের জন্য, যে নববর্ষের পশ্চিমবাংলায় বাঙালি মানুষ নববর্ষের দিন যাতে সুন্দরভাবে কাটুক,
সেটার একটা শুভেচ্ছা বার্তা আমি অগ্রিমভাবে দেবো। এবং পাশাপাশি আসামের বাঙালি বিহু আসছে, তাদের একটা শুভেচ্ছা বার্তা আমি দেবো সকল সাধারণ মানুষকে আমার পক্ষ থেকে। এবং আগামী 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের 6টি রাজ্যে এই বিধানসভা অনুষ্ঠিত হতে চলেছে। এই 6টি রাজ্যের মধ্যে যেমন পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, আপনার কেরল আছে, আপনার পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, আর কি আছে, যাই হোক, তো এরকম 6টি রাজ্য আছে। 6টি রাজ্যের মধ্যে আমরা পশ্চিমবাংলার বাইরেও আমরা 2-1টি বিধানসভা কেন্দ্রে আমাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নাম লেখানো আমরা হতে পারে, সেটা আমি আপনাদের সাথে অগ্রিমভাবে শেয়ার করলাম। এবং রাজনৈতিক চিন্তাভাবনার পদ্ধতি আপনাদের সাথে ভিডিওতে আমি ধীরে ধীরে ছোটো ছোটো করে শেয়ার করব। এবং সর্বোপরি আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে, 1 মিনিট একটু আসছি। সর্বোপরি বলতে চাই যে আজকে আমি যেখান থেকে ফেসবুক লাইভ বার্তাটা আমি করছি, আপনার ভারতবর্ষের একটি কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া থেকে, ঠিক আছে, গোয়া থেকে আমি করছি। সম্পূর্ণ একটি শান্তিপ্রিয় জায়গা, খুব সুন্দর জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফেসবুক বার্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। কেন্দ্রশাসিত অঞ্চল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বিভিন্ন অনুভূতি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি ঘুরেছি, দেখেছি। একটি সম্পূর্ণ খ্রিস্টান সম্প্রদায়ের এই গোয়া একটি জায়গা, তো সেই ক্ষেত্রে সকল মানুষ এখানে প্রাধান্য এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ আজকে পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষের মধ্যে রয়েছে। প্রত্যেকের যাতে একটি মিলন হয়, সবলভাবে একটু ঐক্যবদ্ধভাবে হয়, সেই জিনিসটা আমাদের সবসময় চিন্তাভাবনা থাকবে। আমি একটা কথা আমার যে বললাম না, কত লোকের আমি কিছু কিছু জিনিস ফলো করি, যেরকম সীতারাম যে আমাদের ইয়েচুরি যে আছেন সিপিআইএমের নেতৃত্ব, ওনারা কেন ফলো করা হয়, ওনার কমিউনিস্টের যে একটা চিন্তাভাবনা, যেমন ওনার নামকরণ সীতারাম, ঠিক আছে, সেই নামকরণের একটা ইস্যু আমাদের এখানে রাখা আছে। আসাউদ্দিন ওবিসির যে হায়দ্রাবাদের যে নেতৃত্ব আছে, সেক্ষেত্রে তাকে আমরা কেন অনুসরণ করছি সেটা আমি আগেও বলেছি। আপনার দেবেন্দ্র ফডনভিস মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী আছে, একদম দুটোই একদম আলাদা। কারণ মহারাষ্ট্র এমন একটি জায়গা, বিভিন্ন ভাষার সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ভাষা নিয়ে এখানে মারামারি থেকে ঝামেলা থেকে শুরু করে বহু কিছু হয়। কিছুদিন আগেও হয়েছে আপনার উদ্ধব ঠাকরে মহাশয়ের, ওনার ছোটো ভাই যে রাজ ঠাকরে, তার কর্মীবৃন্দ একটি সাধারণ ছেলে, একজন ওয়াচম্যানকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে, কিন্তু সেটা ঠিক হয়নি। সেই ওয়াচম্যানেরও ভুল হয়েছিল। কোনো ভাষাকে অবমাননা করা কোনো রাজ্যে, সেটা কোনো সময় সঠিকভাবে আমি বলবো না। তবে যেই রাজ্যে যেই ভাষা, তাকে সম্মান করা উচিত। তার হিসাবে আমার যে হিন্দি ভাষার যে বক্তব্য থাকবে সর্বভারতীয়ভাবে, সেটা আমি ডিটেলসভাবে ওখানে আলোচনা করবো। এবং সকলকে অনুরোধ থাকবে দুটোই শুনবেন। তা যেই রাজ্যের যেটা মূল মুখ্য ভাষা, তাকে সর্বদা সম্মান করে পরবর্তীতে সেটাকে করা হোক। যে ক্ষেত্রে আমরা বিআরজেডিটাকে যখন সংগঠনটা শুরু করি, তার আগে আমাদের এটাকে বিজেডি নামকরণ করা হয়েছিল। ভেবেছিলাম বিজেডি করব, যেটা বিজু পটনায়কের একটা রাজনৈতিক সংগঠন উড়িষ্যার। তা আমরা সেটা বিজেডি আর করিনি, কারণ বিজেডি আর বিজেপি পশ্চিমবাংলায় দুটোর মধ্যে মুখোমুখি চলে আসবে। আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে আরজেডি করেছি, কারণ বিজেডি যদি করতাম, তার ভাষার যে সোশ্যাল মিডিয়ামের যে উড়িয়া ভাষার সাধারণ মানুষকে আমার বোঝাতে অক্ষমতা হতো। আজকে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে তার সোশ্যাল নেটওয়ার্কিং এত উন্নত, আর সাধারণ মানুষকে হিন্দি ভাষার মাধ্যমে সমগ্র ইন্ডিয়াতে আমি সেটা বোঝাতে সক্ষম হচ্ছি, জানাতে পারছি। এবং আমার তো এত নেই যে আমি এত সময়ও নেই যে আলাদা আলাদা করে ভিডিও করে বা এই সোশ্যাল মিডিয়া আমি করে ছাড়বো। কিন্তু আমরা কোনো কোনো সময় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে আমরা তাদের ভিডিও আমরা আমাদের বিআরজেডি রাজনৈতিক দলের যে অ্যাপটা আছে, সেই অ্যাপের মাধ্যমে বাইরে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছি। তবে আমরা এটা বলবো, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সিন্ডিকেট প্রথা রাখছে, এবং যে কিছুদিন আগে অক্সফোর্ডে ভাষণ দিতে গেছিলেন, তার যে একটা প্রচার অভিযান অক্সফোর্ডে, আপনারা হয়তো জানেন কিনা জানেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে আমরা খবর রাখি। ওখানে আগে থেকেই তার লোক অলরেডি সেটিং ছিল। সিমি নামে একটি সংগঠন আছে, আপনারা শুনে থাকবেন, মুসলিম সংগঠন। সেটা একটি কী বলে, মানে
একটা অন্যরকম টেরিস্ট টাইপের, ঠিক আছে, মানে আতঙ্ক টাইপের। তা যাই হোক, তার কোনো মেম্বার ওই সিমি নামের সংগঠন, সেটা একটা ভিডিওতে আমি দেখছিলাম, সেখানে লন্ডনে উপস্থিত ছিল এবং তার যথারীতি সকল সংবর্ধনা থেকে শুরু করে এবং অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল সম্পূর্ণ ওখানে সেই ভদ্রলোকের। তো যাই হোক, তো এইরকম চিন্তাভাবনা আমাদের ইসে নেই। তা আমরা যে জিনিসগুলো দেখি সম্পূর্ণ প্রতিবাদ করি এবং পশ্চিমবাংলায় যে একটা চিড়িয়াখানার ভাব রেখেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাতির জীবজন্তু বিভিন্ন রেখে দিয়েছে, তাদের একটু করতে হবে, একটু সংযত করতে হবে। এটা মনে রাখতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সাধারণ মানুষ এবং খুব ভদ্র শ্রেণীর শিক্ষিত সমাজ মাধ্যমে এটা চলে। তবে কোনো আমি কাউকে করছি না, সেই ক্ষেত্রে সকলেই সমান, সকলকে নিয়ে আমাদের এখানে চলতে হবে। এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ভাষাভাষীর মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মানুষ এখানে আমাদের বাংলা থেকে হয়েছে, ভারতবর্ষের নামকরণ করেছে। তা আজকে এই কলকাতা যে ছিল একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল, ঠিক আছে, সেটা আপনাদের মনে রাখতে হবে, বহু পুরনো ইতিহাসের কথা। তা যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লন্ডন বলুন, কলকাতার নাম যথেষ্ট আছে এবং আমেরিকাতেও যথেষ্ট আছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমি দু চারটি কথা তো বললাম, তার পাশাপাশি আমি ওই বললাম যে একটা ভিডিও দেখছিলাম আমি, যে ক্ষেত্রে বলা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক বা কোনো ধর্মীয় সংস্থানকে ছোট করছি না, প্রথমেই বলে নিলাম সকল ধর্মকে আমি সমান প্রাধান্য দিই। কিন্তু একটা প্রচার যে একজন প্রশ্ন করেছেন আমাদের আসাউদ্দিন, যে ওবিসি, যে আমাদের যে এআইএম পার্টির পক্ষে যে নেতৃত্ব আছে, ওনাকে একজন প্রশ্ন রেখেছে যে ভারতবর্ষে যত টেররিস্ট এবং যত ক্রিমিনাল বলুন বা আতঙ্কবাদী বলুন মুসলিম হয় কেন? হ্যাঁ, এটা প্রশ্নটা স্বাভাবিক, সকলেরই একটা চোখের ব্যাপার, এবং সুন্দর একটা প্রশ্ন করেছে। সেক্ষেত্রে আসাউদ্দিন সাহেবের একটা প্রশ্ন, যেহেতু একটা তীক্ষ্ণ, উনি অ্যাডভোকেট এবং যথেষ্ট বিচক্ষণ লোক, সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা, আমার উত্তরটা আমার খুব ভালো লেগেছে। আমি যেটা ভালো লেগেছে সেটা সাধারণ মানুষের কাছে শেয়ার করবো। উত্তরটা উনি কী বলেছে, দেখিয়ে সব মুসলিম নেই হতা है, সব মুসলমান যে টেররিস্ট এটা বলবেন না কখনো, ঠিক আছে। তার কারণ আমি একটাই বলবো, আজকে দেশের, আপনারা গান্ধীজির নাম শুনে থাকবেন, গান্ধীজিকে কে মেরেছিল? ছোট্ট একটা কথা শুধু বললো, গান্ধীজিকে মেরেছিল নথুরাম গডসে। তা উনি কি মুসলিম সম্প্রদায়ের মানুষ না অন্য সম্প্রদায়ের মানুষ? তা সেই ধরনের একটা উনি দিয়েছে। আমার ভিডিওটা শুনতে খুব ভালো লেগেছে, যে সকল সমান, মানে যে এককভাবে কাউকে দোষী করাটা আমার পক্ষে, আমি সেটা বলবো না কখনো। তা সেই ধরনের, এবং ভারতবর্ষের রাজনীতি সর্বধর্মের মানুষ বসবাস করছে এবং সকলেরই একটা যেমন দার্জিলিংয়ে আপনি যান, আমি ছিলাম বহুদিন, ওখানে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ব্যাপক আছে, সব জয় মাসি দেখলেই জয় মাসি, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, সব বিভিন্ন, পুরো নর্থ বেঙ্গল তো ওই সাইডটা হিল এরিয়া যত যাবেন সব বৌদ্ধিস্ট মানুষ, এবং মহারাষ্ট্রে এসেছি, এখানে আপনার জৈন ধর্মের খুব ব্যাপক আছে, মহাবীর জৈন ধর্ম দেখবেন, মুখে সাদা কাপড় দিয়ে তাদের যে চিন্তাভাবনা এবং তাদের ধর্মীয় আচার অনুচরণ আমি দেখেছি, আগরওয়াল থেকে শুরু করে রাজস্থান যে এগুলো আছে। তা সেই ধরনের বিভিন্ন সাই বাবার প্রতিষ্ঠান আছে, এইরকম যে আরএসএস সংগঠন চলছে, সেরকম সাই বাবারও বিভিন্ন ট্রাস্ট আছে। আরএসএস যেরকম চালাচ্ছে, জয় শ্রীরামকে একটি রক্ষণাবেক্ষণ দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষ সেইটাকেই একটা ধর্মীয় আচরণ, এবং এই আরএসএস ছাড়াও যে অনেক সংগঠন আছে যে ভারতীয় এই হিন্দুর পাশাপাশি, সেটা অনেক বুঝতে হয় মানুষকে, ঠিক আছে। যে সাই বাবার বলে ট্রাস্ট আছে, দেখবেন এরকম ফেট্টি বেঁধে সাই বাবা, এরকম বহু সংগঠন, বহু সংস্থা আছে, বিভিন্ন হিন্দু সংস্থার কালচার নিয়ে থাকে। তবে শুধু আরএসএস নয়, এই জন্য আমরা আরএসএসের সাথে নেই। আমরা আগেও বলেছি, যারা আরএসএস করে, কারণ আরএসএস একটা শিক্ষা চালাচ্ছে, এত দিয়ে মানুষকে বোঝাচ্ছে বহু আগে থেকে। এবং আরএসএসের যে মেন যে ছিল, যে অশোক সিংঘাল, উনিও এই কিছুদিন আগেও, বর্তমানে 10-15 দিন থেকে গেছে, রামনবমীর আগেও, তার নেতৃত্ব, কর্মসংস্থান, তার নীতি লোকদের সেগুলো করানোর জন্য 10-12 দিন ছিল আমাদের এই বর্ধমান ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তবে আরএসএসের চিন্তাভাবনা, আমাদের চিন্তাভাবনা একটু সম্পূর্ণ আলাদা। আমরা জয় শ্রীরাম এবং জয় সীতারাম সম্পূর্ণ বলি, এবং সেই ক্ষেত্রে সকল ধর্মের মানুষকে আমরা প্রাধান্য দিই, যাতে আগামী দিনে সকল মিলেমিশে চলে, এবং আমাদের হিন্দু রাষ্ট্র হোক বা হিন্দু হোক, সেটা একটা পরের ব্যাপারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্র সর্বোপরি, এবং সকল মানুষকে নিয়ে আমরা বসবাস করি, এবং সকল ধর্মের মানুষ কাউকে এককভাবে ইনসাল্ট করা ঠিক না, এবং সেই
পেছনের দিকে ফেরানো যাবে না, যে যে জাতির একটা হ্যাঁ, এখন সবাই সমান। এখন আমাদের রাষ্ট্রের, আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরও যে অনেক ডেভেলপমেন্ট, অনেক উন্নত। আজকে দেখুন যে আমাদের রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন নিচু স্তরের মানুষেরাও আজকে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় পৌঁছচ্ছে। সকল জাতি এবং সকলকে সম্মান করতে হবে। আজকে এইটুকু বলে সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, এবং সকলকে আমার অনুরোধ থাকবে, আমার পার্শ্ববর্তী হিন্দি ভাষার বক্তব্যটা আসবে সর্বভারতীয় প্লাস দার্জিলিং কার্শিয়াংয়ের জন্য দেখার এবং অনুরোধ করলাম। সর্বোপরি বিশেষ করে শেয়ার করবেন, শেয়ার অবশ্যই করবেন। কাউকে আমরা ছোটো করতে চাইছি না, আগেই বলেছি। আমরা মণ্ডল কমিটির, ভারতীয় জনতা পার্টির যে মণ্ডল কমিটি আছে তার বিরোধিতা করি, বিরোধিতা করে তার নীতি আদর্শ অনুসরণ করে বিআরজেডির রুট লাইন দিয়ে মোদিজিকে আমরা ব্যাক লাইনে সাপোর্ট করব, ওয়েস্ট বেঙ্গলে সাপোর্ট নয়। ঠিক আছে, সেটা পরিষ্কারভাবে আমাদের বক্তব্য। সেটা যদি কেউ ভালো লাগে ভালো লাগলো, আর যদি খারাপ লাগে ক্ষমা করে দেবেন। আমি সাধারণ মানুষের জন্য বলবো, এবং সাধারণ মানুষের জন্য যেটা সফটলি হবে, ঠিক আছে, কম খরচায় ভালো জিনিস, কম খরচে ভালো খাওয়া, কম খরচে ভালো পাওয়া, এই জিনিসটা আমাদের চিন্তা ভাবনা। ঠিক আছে, আমাদের ওই লড়াই সংগ্রাম করার কোনো দরকার নাই। ঠিক আছে, আমাদের ওই অবরোধ বা করার জন্য, তাদের জন্য আমাদের বিরোধী দলনেতা বিভিন্ন রকম রাজ্যের এরকম সংগঠনের রয়েছে, তারা এইসব দেখভাল করবে। তাদের ওইগুলো একটা মান্থলিভাবে রাখা আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে, তারা এইসব দেখবে। ওগুলো আমাদের পক্ষে সম্ভব না। তা এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সর্বোপরি এই যে বলতে চাই যে 26,000 চাকরি পশ্চিমবাংলায় আমাদের দিদি, এটা তার ক্ষমতা থাকাকালীন যে গেছে, হ্যাঁ, এবং আমি এটা প্রচণ্ডভাবে বিরোধিতা করি, এবং কী কারণে গেল কি না গেল, এবং কত নতুন কর্মসংস্থান এসছে সেটারও একটা পরিসংখ্যান রাখার দরকার আছে। এবং আমি একটা ভিডিও আমি দেখছিলাম আমাদের শিক্ষামন্ত্রীর, উনি বলছে আমরা কর্মীদের বলছি দেওয়াল লিখন লিখতে করতে, আমরা এত খাটাখাটি করছি, তা আমরা চাকরি ছেলেরা নেবে না, অন্য লোকেরা নেবে? এই জিনিসগুলো আমরা প্রতিবাদ করি। সকলকে সমানভাবে দেখতে হবে। তা আমি সবাইকে বলবো পুনরায় যাতে তাদের চাকরি বহাল পায় তার আবেদন এবং অনুরোধ আমার থাকবে। এবং সকলেই চিন্তা রাখবেন যে সকল যাদের পরিশ্রম করে এসব চাকরি পেয়েছেন তাদেরটা বিফলে যাবে না। আশা করি তারা পুনরায় আবার কোনো না কোনো আবার ব্যবস্থা হবে। তো কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এত পরিশ্রম, এত পড়াশোনা আপনাদের কখনোই বিফলে যায় না। শিক্ষার দাম অবশ্যই থাকে, শিক্ষার কোনো শেষ নেই, সেটা আমি আগেও বলছি। তাই আরেকবার আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার মনে পড়ে, যে উনি বিভিন্ন আদর্শ, ঠাকুর একটা আদর্শ, হ্যাঁ, যেটা সর্বোপরি মহারাষ্ট্র যে ঠাকুরের পরিবারের একটা হিন্দুত্ববাদী একটা চিন্তা ভাবনা নিয়ে এসছে। এবং আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী যে আছে মাননীয় শান্তনু ঠাকুর, একটা বিকল্প, যার কোনো বিকল্প নেই। আমি সেই সব লোককে খুব সম্মান করি, রেসপেক্ট করি। ঠিক আছে, আমার খুব ভালো লাগে যে আমার সাথে কথা বলুক না বলুক আলাদা ব্যাপার, যে আমার হ্যাঁ, তার সাথে একজন কর্মী থাকে, বলবো না, একটা সাধারণ কাউন্সিলর, তাকেও সে তার নেতৃত্ব, তাকে সে কেন্দ্রীয় সিকিউরিটি সে বহন করে বেড়াচ্ছে। ঠিক আছে, তা যাই হোক, ভালোবাসা, তার জন্য পরিশ্রম করছে, খাটছে, এবং সর্বোপরি আমি তাকেও সম্মান করি। বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনা এবং মাইন্ড আমি দেখেছি, তার কার্যকলাপ এবং মানুষের মধ্যে একটা বলার যে তাকেও আমি সম্মান করি যথেষ্টভাবে। তা মন খারাপ বা করছি না কখনোই, কারণ যে পরিশ্রম করে, যারা পার্টির কাজ করে, অবশ্যই তাদেরকে বলতে হবে, অবশ্যই তাদেরকে বলতে হবে, এবং যেটা ন্যায্য কথা এবং অন্যায্য কথা সেটাও আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরবো। ঠিক আছে, তা যে পরিশ্রম করে তাকে দিতে হয়তো আমার অসুবিধা নেই। অসুবিধা আছে কি, সেটা তাদের কোনো অসুবিধা, সে পার্টির জন্য করছে, সংগঠনের জন্য করছে, তার নির্দিষ্ট তার পাওনা উচিত। সে কেন্দ্রীয়ভাবে দিক বা ব্যক্তিগতভাবে দিক, যে কেউ পার্সোনাল অনেক সিকিউরিটি নিয়ে চলে, এরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, সেটা আমি ছোট্ট করে একটু আপনাদের সাথে তুলে ধরলাম। তা এটি হচ্ছে বিষয়। আগামী দিনে আমাদের বিভিন্ন আরও লড়াই সংগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসবে, চলবে। এবং সর্বোপরি সর্বোপরি যে কোনো রাজনৈতিক কে নিয়ে আমি কাউকে ইনসাল্ট করতে চাই না, আমার একটা প্রতিবাদ মাত্র। এবং আগামী দিনে আরও এরকম রুট লাইনের প্রতিবাদ আমাদের চলবে, যাতে আরও উন্নতভাবে সংগঠন মোদিজির হাত আমরা শক্ত করতে পারি, তারই চিন্তাভাবনা। এবং আমাদের যারা পশ্চিমবাংলায় এই সকল রয়েছে, যারা এরকম চাকরিহীন মানুষ, যাতে তাদের শিক্ষার দাম বহাল থাকে,
ঠিক আছে, সেটাও আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চিন্তাভাবনা রয়েছে। তার জন্য মানুষকে একটু জাগ্রত হতে হবে, একটু চেঞ্জ। মানুষ চেঞ্জে কেন আসছে? আজকে মুম্বাই থেকে এখানে আসছি চেঞ্জ ছুটি কাটাতে, গোয়ার সমুদ্র পাড়ে আসবো, ঘুরবো টুরবো, এবং সেই ক্ষেত্রে আজকে নিরিবিলি রেস্ট নেব। আজকে ফেসবুক বার্তাটাও সাধারণ মানুষের কাছে নিজের মন খুলে বলবো, নাহলে বলা হয় না, এতটা ঠান্ডা হবে। ঠিক আছে, যাই হোক, সকলেই ভালো থাকবেন। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন ছোটো ভাই বন্ধু হিসাবে। আজকে এইটুকু বলেই আমি রাখছি। আমার রাত্রে আবার আর একটা ফেসবুক লাইভ আছে। নেট যা আছে আমার মোবাইলের নেটটাও মোটামুটি বজায় রাখতে হবে। আবার পরবর্তী ভিডিওটা যাতে আমি এখানে আপনাদের সাথে লোড করতে পারি, পরবর্তীতে আপনারা দেখবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জাগ্রত হন এবং মৌখিক প্রচার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের যে সকল প্রার্থী, আরেকবার বলছি, যে সকল জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে 2026 সালে, এবং বর্তমানে কালনা বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা, কার্শিয়াং বিধানসভা, একটা নাম দেখেই করুন, জয়ন্ত হালদার। ঠিক আছে, জয়ন্ত হালদার অ্যাপ টাইপের রাজনৈতিক বিআরজেডি রাজনৈতিক সংগঠনের হিসাবে লোগো আমরা এই মুহূর্তে এখন নির্ধারিত করছি না, কিছু কারণবশত। তার আগে আমরা এর উদাহরণ দিয়েছি। আপনার ঝাড়খণ্ডে গেলেও এরকম লোগোবিহীন নামকরণের মাধ্যমে অনেক রাজনৈতিক সংগঠন চলেন, যেমন নরেন হাসদা গোষ্ঠী, আপনার শিবুর সোরেন গোষ্ঠী, আপনার দার্জিলিংয়ে যাবেন বিনয় তামাং গোষ্ঠী, অনিত থাপা গোষ্ঠী। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপাতত রয়েছি, ছোট্ট মানসিকতা নিয়ে। পরবর্তীতে লোগো কেনার মতন যখন পয়সা থাকে পকেটে, একটা নিজস্ব লোগো আমি কিনে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আপনাদের কাছে শুধু একটাই সুযোগ দেবেন, বিধানসভা নির্বাচনে একটা আমাদের বলার জায়গা করে দিন, যাতে আমরা জায়গা মতন গিয়ে বলতে পারি সাধারণ মানুষকে আমাদের প্রয়োজনীয় কথা। আজকে দিদি বিজেপি আজকে কেন করা হয়েছিল? সর্বপ্রথম এই দিদি বিজেপিতে তৃণমূল কংগ্রেসের লোকেরাও অনেক সময় ফেভারে আসে, অনেক বিজেপি কর্মীরাও এই দিদি বিজেপি ফেভারে আসতো। আজকে উভয় দলের সংমিশ্রণে আজকে সিপিআইএম যে পার্টি পশ্চিমবাংলায় এখনও এমনই একটা নাম টিপ টিপ করে চলছে। আগামী 20শে এপ্রিল আপনার ব্রিগেড ময়দানে, ব্রিগেড গ্রাউন্ডে ব্রিগেড রেখেছে। ওদের প্রত্যেক বছরই একটা এরকম অনুশীলন হয়, সেখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একই সিরিয়ালে একই সিস্টেমে ওরা চলবে। যারা ওই ছোটোবেলা থেকেই সিম্বল চিহ্নে ভোট দিতে এসছে, যা শিখিয়েছে বাবা মা তাই দেখেই ভোটদান করবে। যাদের কোনো নতুন চিন্তা ভাবনা নেই যে আগামী দিনে কি আসছে কি না আসছে, সেগুলো লড়াই সংগ্রাম করে শুধু সাধারণ মানুষকে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই দিতে পারেনি এই সিপিআইএম। আজকে শিলিগুড়িতে কিছুদিন আগে দেখলাম ওই মিটিং মিছিলের নাম করে সাধারণ গরিব মানুষদের ডেকে নিয়ে এসে ওখানে ঐক্যবদ্ধ করে বিশৃঙ্খলা ব্যাপার। মানুষ যদি এইভাবে চিন্তা ভাবনা করে তাহলে রাজনীতি ভুলে যাবে। এগুলো একদম সঠিক নয়, সঠিক পথ নয়। যারা আগে আসছে আগামী দিনে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এই হচ্ছে কাজ, এই হচ্ছে কথা। আজকে দীর্ঘদিন বামপন্থী বামপন্থী ইসের মধ্যে আমি যুক্ত ছিলাম, তা সত্ত্বেও আমি বলবো বামপন্থী সিস্টেম এখন অনেকটা হয়ে গেছে। যেখানে নেই সেখানে এত তাড়াহুড়ো করে এত আমার লোক দেখিয়ে এত করার আমার কোনো প্রয়োজন নেই। আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা দ্বিতীয় বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি, এই দুটোর মধ্যে একটার হাত ধরে চলতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির হাত ধরেছি কেন্দ্রীয়ভাবে, কিন্তু রাজ্যে নয়। ঠিক আছে, আমরা রাজ্যে আমাদের দুটোই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুটোকেই সমানভাবে আমরা দেখছি। তৃণমূল কংগ্রেস প্লাস বিজেপি দুজনকে আমরা সমানভাবে দেখছি, কিন্তু কেন্দ্রে আমরা মোদিজিকে আচ্ছক্ত করছি। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তবে এমন চিন্তা ভাবনা নেই যে আমাদের ওই ছোটোবেলা থেকে বাবা মা যেটা শিখিয়েছে। আজকে তো আমিও বামপন্থী পরিবারের ছেলে ছিলাম, যে সিপিএম কংগ্রেস তো মুছেই গেছে পশ্চিমবাংলা থেকে। অধীর চৌধুরী সেদিনকে একটা বক্তব্য আমি শুনছিলাম, মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের বক্তব্য, যে পশ্চিমবাংলায় সিপিএমের এখনও ব্রিগেড ভরানোর ক্ষমতা রয়েছে। অবশ্যই রয়েছে। উনি যেটা কথা বলেছে সেটা আমি অস্বীকার করছি না, এবং উনিও যথাযথ যুক্তির কথা বলেছে। হ্যাঁ, সেক্ষেত্রে উনি বলেছে সিপিআইএমের ব্রিগেড ভরানোর এখনও ভূমিকা আছে, কারণ এখনও বিভিন্ন ফ্রন্ট নিয়ে মুসলিম সংগঠনের বিভিন্ন আলাদা আলাদা যুক্তির ফ্রন্ট আছে, এদের নিয়ে ব্রিগেড ভরানোটা কোনো ম্যাটার না। আমি যদি মনে করি মাঠ ভরাবো কোনো একটা সংগঠনের মাধ্যমে, কোনো ম্যাটার না। মানুষ কি চাইছে? আজকে যে সকল এই বিগত লোকসভা ভোটে আমি দেখলাম যারা বামপন্থী পরিবারের করতো, বুথে বসতেও ভয় পাচ্ছে। কি করবে? আজকে তাদের তো একটা করতে হবে। দীর্ঘদিন ধরে এরা করে এসছে বামপন্থী, কোনো অসুবিধা নেই। মানুষ তো অন্যান্য রাজনৈতিক দল আপনাদের সুযোগ দিচ্ছে, আসুন। এমন তো নয় যে তারা অ্যাকসেপ্ট করছে না। আমিও গেছি, আমি ফিরিয়ে দেয়নি, কিন্তু আমাদের চিন্তাভাবনা রুটলাইনে মানছে না বলে আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে আমি চলে এসেছি। যেখানে আপনার ভালো লাগছে না, আপনারা আমাদের অ্যাপের মধ্যে যুক্ত হন। অ্যাপের মধ্যে যুক্ত হয়ে দুটো রাজনৈতিক দলের সংগঠনের বিরোধিতা করুন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বক্তব্য। তা আগামী দিনে আমাদের আরেকবার বলছি,
আমাদের যে সকল অঞ্চলে যে সকল কেন্দ্রে আমাদের বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী থাকবে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারের, এবং সর্বোপরি রোহিণী যাদব, হ্যাঁ, লালু প্রসাদ যাদবের মেয়ে, হ্যাঁ, এই তিনজনকে আমরা পুরোপুরিভাবে সাপোর্টেড। কার্শিয়াংয়ের রোহিণী অঞ্চলে এই রোহিণী যাদবের নামে আমারও খুব ভালো লাগছে নাম শুনে। এই আমরা এবং নেতৃত্বে আমাদের চলবে। এবং আমি সবশেষে আর একবার বলতে চাই, লালু প্রসাদ যাদব খুবই অসুস্থ, দিল্লিতে ভর্তি আছে, এবং সামনে বিধানসভা নির্বাচন 2025 বিহারে। তার যেরকমই রেজাল্ট হোক না কেন, কারণ তার রুটলাইনটা আলাদা এবং বেঙ্গল হিসাবে আমাদের রুটলাইনটা আলাদা। তো যাই হোক, আমরা তার সুস্থতা কামনা করি। তা আজকে এই বলে সকলকে আর একবার অভিনন্দন জানিয়ে আমি আগামী নতুন বছরের শুভেচ্ছা এবং বিহুর আগামী অভিনন্দন এবং সকলকে এই বলে আমি রাখলাম। নমস্কার, ধন্যবাদ, জয় সীতারাম, সকলেই ভালো থাকবেন।